হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নবনীতা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেল সাইকেল অ্যান্ড মাইটোসিস সেল ডিভিশন। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, আমি অনেক ইনফরমেশন ভিডিওটিতে দেব। আচ্ছা, তাহলে সেল ডিভিশন ব্যাপারটা আগে আসা যাক। সেল ডিভিশন হলো মানে সেল যখন একটা থেকে দুটো তৈরি করছে, অর্থাৎ মাদার সেল থেকে দুটো ডটার সেল তৈরি হচ্ছে এবং ফার্দার সেই ডটার সেল থেকে আরও দুটো, আরও চারটে থেকে আটটা, এভাবে যখন সেল ডিভাইড করে করে নিজের সংখ্যা বাড়াচ্ছে, সেই ব্যাপারটাকে আমরা সেল ডিভিশন বলবো। এবার সেল ডিভিশন কিন্তু দু রকমের হয়, সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। আমি এই ভিডিওটায় মূলত মাইটোসিসের ব্যাপারে বলবো, আর পরবর্তী ভিডিওতে আমি মিওসিসের ব্যাপারে বলবো। মাইটোসিস সেল ডিভিশনটা মূলত আমাদের বডি সেলসে হয়, আর বডি সেলস থেকে শুরু করে মাসেলস এবং বিভিন্ন অন্যান্য সব রকম সেলসই হয়, এক্সেপ্ট ইন দ্য কেস অফ প্রোডাকশন অফ গ্যামেটস। আমাদের যখন গ্যামেটস অর্থাৎ স্পার্ম, শুক্রাণু বা ডিম্বাণু, স্পার্ম বা এগ যখন প্রোডাকশন হয়, তখন কিন্তু মাইটোসিস সেল ডিভিশনটা ওখানে হয় না, ওখানে হয় মিওসিস। তো সেটাও আমরা ডিটেলসে পরে জেনে নেব। এবার আসি সেল সাইকেল। সেল সাইকেলটা কি? সেল সাইকেলটা হচ্ছে একটা সেল ডিভাইড করার সময় যে যে স্টেজের মধ্যে দিয়ে সেই সেলটা যায়, অর্থাৎ মানে আমরা আগেই বলে নিয়েছি যে ইন্টারফেজ আর এম ফেজ, দুটো সেল সাইকেলের ফেজ রয়েছে। তো এই ফেজগুলোর মধ্যে দিয়ে যখন সেল যায় সেই সাইকেলটাকেই আমরা বলে নেব সেল সাইকেল। তাহলে চলো বাকিটুকু আমরা দেখে নিই কী কী রয়েছে এর মধ্যে। বন্ধুরা, এই পিকচারটায় তোমরা দেখো যে সেল সাইকেলটা ঠিক কীরকম। দেখো, এই যে একটা সেল, যেটা কিন্তু এই যে ইন্টারফেজ দশাটা পূরণ করার পরেই ঢুকছে মাইটোসিস অর্থাৎ এম ফেজে এন্টার করছে। তাহলে প্রথমে কি হচ্ছে? প্রথমে আমরা G1 থেকেই বরঞ্চ শুরু করি। G1টা কি না, সেলুলার কন্টেন্টস এক্সক্লুডিং দ্য ক্রোমোজোমস অ্যান্ড ডুপ্লিকেটেড। এখানে একটা রেস্টিংয়ে থাকা কোনো মাদার সেল কি করছে? নিজের সেলুলার কন্টেন্টসকে বাড়াচ্ছে, ক্রোমোজোমকে ডুপ্লিকেট করার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম প্রোটিনসও কিন্তু সিনথেসিস করে G1 ফেজে। এবং G1 ফেজ থেকে একটা ইম্পর্টেন্ট ফেজ, সেটা হলো G0 ফেজ। এই G0 ফেজে কিন্তু ফার্দার কোনো সেল যদি যায়, সে কিন্তু আর ডিভাইড করবে না। এটা অবশ্যই নোট করে রাখো, G0 ফেজে কোনো সেল কিন্তু আর ডিভাইডে যায় না ফার্দার ডিভাইডিং প্রসেসে। আচ্ছা, আবার যে যে সেলগুলো এবার এই দিকে চলে এলো G0 ফেজে না গিয়ে, তারা কোন ফেজে এন্টার করছে? G1 পরে এস ফেজ, তারপরে এন্টার করছে G2। অর্থাৎ সেল সাইকেলের ইন্টারফেজ, এই যে ইন্টারফেজ, এই তিনটে ফেজ, এই G1, এস এবং G2, এই তিনটে ফেজ নিয়ে কিন্তু ইন্টারফেজটা তৈরি হচ্ছে মানে ফেজটা আর কি পূরণ হয় এই তিনটে ফেজ হওয়ার মাধ্যমে। তারপরে যখন ফার্দার এম ফেজে এন্টার করে, এবং এম ফেজটাই হলো মূলত এই যে মাইটোসিস যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, সেটাই হলো সেই এম ফেজের মধ্যে উপস্থিত। সেল যখন G1 থেকে এস এবং এস থেকে G2-র পর যখন সে এম ফেজে এন্টার করছে অর্থাৎ প্রবেশ করছে, অর্থাৎ এম ফেজে আসছে, তখনই কিন্তু মাইটোসিসের বাকি যে ফেজেস, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটে ফেজ পরপর পর্যায়ক্রমে হচ্ছে। আর তারপরেই সাইটোকাইনোসিস হচ্ছে। সাইটোকাইনোসিস কি না, একটা মাদার সেল থেকে ফার্দার দুটো ডটার সেল তৈরি হচ্ছে। এই দেখো, দুটো সেল এখানে তৈরি হচ্ছে। ওকে, এবার এই যে মাদার সেল যখন ডিসাইড করে যে আমি আবার ফার্দার ডিভাইড করব, আবার দুটো আমার ডটার সেল তৈরি করব, তখন মাদার সেল কিন্তু প্রথমে ইন্টারফেজের যে স্টেজগুলো রয়েছে G1, এস এবং G2, সেই স্টেজগুলো মধ্যে দিয়ে যাওয়ার পরেই ফার্দার এই যে ডিভাইড, যে মাইটোসিস হচ্ছে, আসল যে ডিভাইড ব্যাপারটা হচ্ছে, যে ফেজটা এম ফেজ, সেখানে সে এন্টার করছে। এবার চলো আমরা ইন্টারফেজে যে যে ফেজগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই।
জি ওয়ান ফেজে কি হচ্ছে না সেলুলার কন্টেন্টস হাই হচ্ছে, মানে সেলের মধ্যে বিভিন্ন যে সাইটোপ্লাজম রয়েছে, সেল অর্গানিলস রয়েছে, সেইগুলো কিন্তু প্রথমে সংখ্যায় বাড়ছে, মানে একটা থেকে দুটো হচ্ছে এবং সাইটোপ্লাজমও তার পরিমাণটাকে বাড়াচ্ছে। তারপরে ক্রোমোজোম ডুপ্লিকেট হচ্ছে, অবশ্যই নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমটাকে ডুপ্লিকেট করে ডবল হতে হবে, না হলে সে যখন ফার্দার ডিভাইড করছে তখন মাদার সেল তার নিজের ক্রোমোজোমটাকে হারাবে, ডটার সেলের মধ্যে সব ক্রোমোজোম চলে যাবে। তার জন্য নিজের সেলের ক্রোমোজোমকে ঠিক রেখে তার ডটার সেলকে ক্রোমোজোম দিতে হবে মাদার সেলকে, তার জন্য ক্রোমোজোম ডুপ্লিকেট করছে। মূলত এস ফেজ যেখানে ডিএনএ রেপ্লিকেট করে, এবং দেখো বলেছে যে ইচ অফ দ্য 46 ক্রোমোজোমস ইজ ডুপ্লিকেটেড বাই দ্য সেলস, মানে ওই যে 46 আমাদের হিউম্যান ক্রোমোজোম 46টা থাকে, সেটা কিন্তু বেড়ে 46x2 হয়ে যায়, মানে মাদার সেলস নিজের ক্রোমোজোম সংখ্যাটাকে দ্বিগুণ করছে, 2n থেকে করে নিচ্ছে 4n। ওকে, তারপর কি হচ্ছে না এই এস ফেজ থেকে সেলটা আবার ফার্দার জি2 ফেজে প্রবেশ করছে, এবং জি2 ফেজে কি বলছে এখানে বলছে দ্য সেল ডাবল চেকস দ্য ডুপ্লিকেটেড ক্রোমোজোমস ফর এরর মেকিং এনি নিডস রিপেয়ার। এবার জি2 ফেজে কি হচ্ছে না যদি সেলটার মধ্যে কোনো গলদ থেকে থাকে বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, প্রোটিন সিনথেসিস যদি না হয় বা মানে ক্রোমোজোমটা যদি ঠিকঠাক রেপ্লিকেট না করে বা ডুপ্লিকেট না করে, তখন সেই চেক করার দায়িত্ব কিন্তু জি2, মানে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় মাদার সেলের ক্রোমোজোম ডুপ্লিকেশন হওয়ার সময়, তাহলে নিশ্চয়ই যে নতুন সেলটা তৈরি হবে তার মধ্যে ভুল চলে যাবে, তার ফলে ক্যান্সার বা বিভিন্ন অন্যরকম জেনেটিক ডিজিজ তৈরি হতে পারে। তো তার জন্য কিন্তু এই চেক পয়েন্ট ব্যাপারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেইটা তোমাদের আবার আমি বলছি। তো তারপরেই কিন্তু মাইটোসিসে এন্টার করছে, ওই মাদার সেলটা ফার্দার ডিভাইড করার জন্য, দুটো ডটার সেল তৈরি করার জন্য। দেখো এই পিকচারটাতে আমি আবার সেল সাইকেলটাকে আরেকবার দেখাচ্ছি। এই যে জি1 ফেজ এটা, এস ফেজ এটা, এবং জি2 ফেজ। এখানে তোমরা দেখো কি কি লেখা আছে, একই জিনিস লেখা আছে। ফার্স্ট জি1কে বলছে ফার্স্ট গ্রোথ ফেজ, এখানে গ্রোথ হচ্ছে। তারপরে সিনথেসিস ফেজ, যেখানে ডিএনএ সিনথেসিস হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে। তারপর গ্রোথ অ্যান্ড প্রিপারেশন অফ মাইটোসিসে যাওয়ার জন্য এই সেকেন্ড গ্রোথ ফেজে কিন্তু সেলটা নিজেকে প্রিপেয়ার করছে। তারপরে এই দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মাইটোটিক সেল ডিভিশনের এই চারটে পর্যায় অর্থাৎ এই ফেজগুলো হওয়ার পরেই কিন্তু সেল ফার্দার ডিভাইড করে মাদার সেল থেকে দুটো ডটার সেল তৈরি করছে। তোমাদের আগেই বললাম যে সেল সাইকেলের চেক পয়েন্টস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখে নেব যে কোথায় কোথায় এই চেক পয়েন্টসগুলো রয়েছে। চেক পয়েন্টস কেন ইম্পর্টেন্ট? কারণ যদি কোনো এরর থেকে যায় সেল সাইকেল হওয়ার সময়, তখন কিন্তু সেলটা ওই বললাম যে ভীষণই বাজে ব্যাপার হয়ে যাবে। সেলটা এরর হয়ে গেলে জেনেটিক ডিজিজ তৈরি হতে পারে, ক্যান্সার হতে পারে। ক্যান্সারটা কিন্তু এই সেল সাইকেল এররগুলো হয় থেকে যায় বলেই কিন্তু ক্যান্সার সেলটা তৈরি হয়। ওকে, এটা কিন্তু মনে রাখবে। সেল সাইকেলের এই অ্যারেস্ট মানে যদি না হয় সেল সাইকেলটা, মানে ইম্পর্টেন্ট জায়গায় যেখানে এরর থাকা সত্ত্বেও সেল সাইকেল অ্যারেস্ট হচ্ছে না, সেই সেলগুলোই কিন্তু ফার্দার ডিভাইড করে ক্যান্সার সেল তৈরি করে। ওকে, তাহলে দেখে নিই যে জি1 চেক পয়েন্টসে কী কী কাজ হয়। জি1 চেক পয়েন্টসে কী করে না নিউট্রিশনটা ঠিক করে সেলটা করলো কি না, গ্রোথ ফ্যাক্টরসগুলো ঠিকঠাক আছে কি না, এবং ডিএনএ ড্যামেজ হয়েছে কি না, সেই জায়গাগুলো জি1 দেখছে। এবং যদি দেখে যে ফার্দার ডিএনএ ড্যামেজড, অর্থাৎ ডিএনএটা ঠিকঠাক ভাবে মানে মাদার সেলসে নেই, ড্যামেজ অবস্থায় রয়েছে, তখন সে সেলটাকে পাঠিয়ে দেবে জি0 অর্থাৎ রেস্টিং স্টেজে। এই রেস্টিং স্টেজে যদি সেল একবার চলে যায় ও কিন্তু আর ফিরে আসে না, এবং সে ওখানেই কিন্তু থেকে যায় এবং সেলটা আর ফার্দার ডিভাইড হয় না, কিংবা সেলটাকে অর্থাৎ ওই বাজে সেলটাকে মেরে ফেলতে পারে মানে আমাদের ইমিউন সিস্টেম। ওকে, তো জি0 স্টেজে আরেকটু ব্যাপার তোমাদের একটু বলে নিই। জি0 স্টেজটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের যে হার্ট
মাসেলস সেলস রয়েছে এবং নিউরন রয়েছে, মানে নার্ভ সেল রয়েছে। এই নার্ভ সেল এবং হার্টের যে মাসেল সেলসগুলো রয়েছে এইগুলো কিন্তু G0 ফেজেই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে। মানে আমাদের নার্ভ সেল এবং হার্টের সেল কিন্তু ডিভাইড করে না। ওকে, এগুলো G0 অর্থাৎ রেস্টিং ফেজের মধ্যেই এরা থাকে। আচ্ছা, তারপরে কি হচ্ছে না, তারপর সেল চলে যাচ্ছে এস অর্থাৎ ডিএনএ সিনথেসিস, তারপর এই G2-তে যাচ্ছে এবং G2 থেকে আবার যখন এই যে এম ফেজে যাচ্ছে তখন G2 চেক পয়েন্টসটা হচ্ছে। G2 চেক পয়েন্টসের কাজ কি না, সেল সাইজটা ঠিকঠাক আছে কিনা এবং ডিএনএ রেপ্লিকেশনটা ঠিকঠাক হলো কিনা সেটা ও দেখে। যদি দেখে যে এইগুলোতে কোনো ত্রুটি আছে, কোনো এরর্স আছে, তখন সেলটাকে কিন্তু ও আবার নষ্ট করে দেওয়ার জন্য সেল সাইকেল থেকে রিমুভ করে দিচ্ছে। তারপরে চলে আসছি মেটাফেজ চেক, এরপর চলে আসছি মেটাফেজ চেক পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি করছে না, ক্রোমোজোম স্পিন্ডেল অ্যাটাচমেন্টটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা কিন্তু এ চেক করছে। যদি অ্যাটাচমেন্টটা ঠিকঠাক না হয় তাহলে ক্রোমোজোমের যে মানে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন উল্টোপাল্টা হলে সেখানেও কিন্তু ভুলভাল সেল তৈরি হয়ে যাবে। ভুলভাল সেল ডিস্ট্রিবিউট হয়ে গেলে মানে ক্রোমোজোম ডিস্ট্রিবিউট হয়ে গেলে জেনেটিক ডিজিজ হতে পারে। তো সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা চেক করা। ওকে, তো এই চেক পয়েন্টসগুলোর মাধ্যমে এই চেকগুলো হচ্ছে বলেই কিন্তু সুস্থ স্বাভাবিক মাদার সেল থেকে হেলদি ডটার সেল তৈরি হচ্ছে, মানে হেলদি মাদার সেল থেকে হেলদি ডটার সেল তৈরি হচ্ছে। আর ভুলভাল সেল তৈরি তখনই হয় যখন এই সেল সাইকেল অ্যারেস্ট অর্থাৎ এই যে G1, এই যে তারপর G2, তারপরে যে মেটাফেজ চেক পয়েন্টসগুলো যখন কাজ ফেলিওর হয়ে যায়, এরা ঠিকঠাক কাজ করে না, তখনই কিন্তু সেল ফার্দার ওই ডিভাইড করে করে ক্যান্সার সেল তৈরি। আরেকটা জিনিস তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এটা এখন কাজে লাগবে না, এটা তোমরা যখন বিএসসি বা এমএসসিতে উঠবে বায়োলজি নিয়ে যদি পড়ো তখন কাজে লাগবে। সেটা হচ্ছে P53 জিন, যে কিন্তু এই সেল সাইকেলটা রেগুলেট করতে সাহায্য করছে। আচ্ছা, এই পিকচারটা আমরা দেখে নিচ্ছি ফেজেস অফ মাইটোসিস। কি হচ্ছে না, G2 থেকে যখনই এম ফেজে এন্টার করছে তখন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটে দশা মূলত হচ্ছে। মেটাফেজটা কিছুই না, মেটাফেজের প্রিপারেটরি ফেজ। তো এইভাবেই কিন্তু সেল ফার্দার মাইটোসিসে যাচ্ছে এবং সেল ডিভাইড করে, এই দেখো এই যে টেলোফেজে সেলটা ডিভাইড করে মূলত এই দুটো সাইটোকাইনোসিস হয়ে দুটো ডটার সেল মাদার সেল থেকে তৈরি হচ্ছে। সেল সাইকেলের ইন্টারফেজে তাহলে কি হচ্ছে আমরা আবার দেখে নিই। দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য নিউক্লিয়ার এনভেলপ আর ডিস্টিংক্ট অ্যান্ড দ্য ক্রোমোজোম আর ইন দ্য ফর্ম অফ থ্রেড লাইক ক্রোমাটিন। তাহলে এখানে কি হচ্ছে না, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ কিন্তু খুব স্পষ্ট হয়ে থাকছে এবং স্পষ্ট হয়ে যাওয়ার পর ক্রোমোজোমরা একটা সুতোর মতো আকৃতির নেয় এই নিউক্লিয়াসের মধ্যে থ্রেড লাইক স্ট্রাকচার হিসেবে রয়েছে এবং ক্রোমাটিন তার মধ্যে রয়েছে। ক্রোমাটিন আমরা জানি যে ক্রোমাটিন হলো ডিএনএ প্লাস হিস্টোন কমপ্লেক্স যে থ্রেড লাইক স্ট্রাকচার, তাকে আমরা ক্রোমাটিন বলছি। আচ্ছা, তারপরেই এটা প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, টেলোফেজ হয়ে সাইটোকাইনোসিস করে দুটো ডটার সেল তৈরি করছে। আচ্ছা, এবার সেলটা এন্টার করলো এম ফেজে। ওই যে সেল সাইকেলটা এবার তোমরা চিন্তা করো, যার এইটুকু ছিল ইন্টারফেজ আর এই জায়গাগুলোতে ছিল কিন্তু এম ফেজ। এই এম ফেজে এবার এন্টার করলো। এন্টার করার পর কি হলো, প্রথম যে ফেজটা রয়েছে মাইটোসিসের সেটা হলো প্রোফেজ। প্রোফেজে কি হচ্ছে না, দ্য ক্রোমোজোমস অ্যাপিয়ার কনডেন্সড। এখানে কিন্তু ক্রোমোজোমগুলো আরও মানে কনডেন্সড হচ্ছে, মানে আরও দৃঢ় হচ্ছে, আরও মানে নিজেদের মধ্যে কাছাকাছি চলে আসছে, থ্রেড লাইক স্ট্রাকচার আর থাকছে না। এবং দ্য নিউক্লিয়ার এনভেলপ ইজ নট অ্যাপারেন্ট, মানে ওই যে নিউক্লিয়ার এনভেলপটা আস্তে আস্তে কিন্তু ডিস্টিংক্ট আর থাকছে না, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অদৃশ্য হয়ে যাচ্ছে। ওকে, এটাই হলো প্রোফেজ, যেখানে ক্রোমোজোমগুলো খুব ডিস্টিংক্টলি দেখা যাচ্ছে, মানে একদম যে ক্রোমোজোম স্ট্রাকচারটা যেরকম আমরা ছবিতে দেখি সেরকম হিসেবেই কিন্তু প্রোফেজে ক্রোমোজোমটা থাকছে।
প্রোফেজটা হওয়ার পর সেটা এন্টার করে মেটাফেজে। একটা জিনিস দেখো, প্রোফেজে সেন্ট্রিওলস, অ্যানিমাল সেলে যে সেন্ট্রিওলস থাকে, সেন্ট্রিওলসগুলো কিন্তু নিজেরা আর কি স্পিন্ডেল অ্যাপারেটাসটা প্রস্তুত করতে থাকছে, মানে ফর্মেশনটা এই প্রোফেজ থেকে এরা তৈরি করতে থাকে। এবং এই সেলটা যখন ফার্দার মেটাফেজে এন্টার করলো, তখন দুটো সেন্ট্রিওল দুটো পোলে নিজেদের মধ্যে অবস্থান করে নিজেরাই স্পিন্ডেল অ্যাপারেটাসটাকে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে। এবং এর মাঝখান বরাবর দেখো, এই মাঝখান বরাবর কিন্তু ক্রোমোজোমগুলো এই স্পিন্ডেলের সাথে ভালোভাবে অ্যাটাচ থাকছে। তাহলে কি বলছে না, মেটাফেজে ক্রোমোজোমগুলো কি হচ্ছে, থিক কয়েলড ক্রোমোজোমস ইচ উইথ 2 ক্রোমাটিডস আর লাইনড আপ অন দ্য মেটাফেজ প্লেট। এবং এই যে স্পিন্ডেল অ্যাপারেটাসগুলোই কিন্তু মেটাফেজ প্লেট তৈরি করছে, এবং তার উপরেই এই ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে এরকম এর যে কি বলবো, নিরক্ষীয় অঞ্চল, বিষুব অঞ্চল, মাঝামাঝি যে মিডিল অঞ্চলটা, সেখানে কিন্তু নিজেরা ডিস্ট্রিবিউটেড থাকছে। ওকে, এবং এরা খুব থিক হচ্ছে। মেটাফেজে থাকাকালীন মেটাফেজ প্লেটের মধ্যে ক্রোমোজোমগুলো অ্যালাইন থাকার পর, অ্যারেঞ্জমেন্টটা এভাবে থাকার পর, সেইগুলো যখন ফার্দার অ্যানাফেজ, অর্থাৎ যে অ্যানাফেজ দশা, সেখানে যখন প্রবেশ করছে, তখন কি হচ্ছে না, এই যে ক্রোমোজোমের হচ্ছে এইগুলো হলো ক্রোমাটিডস। এই ক্রোমাটিডসগুলো কি হচ্ছে, এই সেন্ট্রোমিয়ার থেকে দুদিকে ডিভাইড করছে, দুদিকে ছিঁড়ে যাচ্ছে। সেটা দেখো অ্যানাফেজ দশায় হচ্ছে। The chromatids of each chromosome have separated and are moving towards the poles. এই যে পোলসের মধ্যে সেন্ট্রিওলসগুলো আছে, আমি আগেই বললাম, এই দিকে এই ছেঁড়া ছেঁড়া ক্রোমোজোমের অংশগুলো দেখো ফার্দার চলে যাচ্ছে সেপারেটেড হয়ে, মুভিং টুয়ার্ডস দ্য পোলস। এবং এই যে পোলসের দিকে এই ক্রোমাটিডগুলো চলে যাচ্ছে, এই ঘটনাটাকে অ্যানাফেজ চলন বলা হয়। আচ্ছা, তারপর কি হচ্ছে না, অ্যানাফেজ থেকে আবার টেলোফেজ। অ্যানাফেজ দশাটা পুরোপুরি হওয়ার পর, অর্থাৎ সেলের মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমাটিডসগুলো পোলসের দিকে পুরোপুরি যাওয়ার পর, সেটা কিন্তু টেলোফেজ দশায় তারপরে প্রবেশ করছে। সেটা কি হচ্ছে না, ক্রোমোজোমস আর অ্যাট দ্য পোলস and are becoming more diffuse, the nuclear envelope is reforming, the cytoplasm may be dividing. এইবার কিন্তু এই যে আসল সেল ডিভিশন প্রসেসটা কিন্তু এবার শুরু হলো। যেহেতু ক্রোমোজোমগুলো এবার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল দুটো পোলসের দিকে, এবং তারপরে কী হচ্ছে না, সাইটোপ্লাজমটাও কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপও এর চারদিক দিয়ে আবার রিঅ্যাপিয়ার করা শুরু করছে। এবং এই মাঝখান থেকে দেখো এই যে খাঁজ তৈরি হচ্ছে, এই যে খাঁজটা তৈরি হওয়ার পরে সেলটা আস্তে আস্তে নিজেদের মধ্যে ডিভাইড প্রক্রিয়াটা তৈরি করছে, ডিভাইডটা শুরু হচ্ছে। এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলবো সাইটোকাইনোসিস। ডিভিশন ইনটু 2 ডটার সেলস ইজ কমপ্লিট, এই সাইটোকাইনোসিসে হচ্ছে। দেখো দুটো ডটার সেলস এখান থেকে ফার্দার ডিভাইড হয়ে হচ্ছে। এবার এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু একটা ওই সেল প্লেট তৈরি হয়, এবং এই প্লেট তৈরি হওয়ার পরেই কিন্তু দুটো ডিভাইডেড ডটার সেলস তৈরি হচ্ছে। তাহলে আমরা সেল সাইকেল আর মাইটোসিস সেল ডিভিশনটা কী সেটার ব্যাপারে একটু আমরা ভালোভাবেই জেনে নিলাম এই ভিডিওটির মাধ্যমে। এরপর তোমরা কি করবে না, নিজেদের টেক্সট বুক থেকে আবার এই সেল সাইকেল চ্যাপ্টারটা খুলে ভালো করে পড়বে প্রথম থেকে শেষ অবধি, এবং পয়েন্টগুলো ভালোভাবে মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। এবং আমি এই ভিডিওটি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু বানিয়েছি। তোমরা পড়ার পর ইংরেজি বা বাংলায় তোমাদের যেটা মিডিয়াম সেটা সেই ভাষায় পড়ার পর তোমরা কিন্তু আবার এই ভিডিওটি দেখলে কি হবে, তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, আইডিয়া ক্লিয়ার থাকলে কিন্তু সায়েন্সে আইডিয়া ক্লিয়ার হলো মেন, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে এক্সামে লিখতে পারবে। এবং অবশ্যই কিন্তু এই যে সেল সাইকেল, এই যে সাইকেল, তারপরে যে মাইটোসিস, এর বিভিন্ন ফেজ, প্রোফেজ, মেটাফেজ, এইগুলো কিন্তু তোমরা ড্রয়িং প্র্যাকটিস করবে। কারণ ড্রয়িং অবশ্যই যদি তোমরা প্র্যাকটিস করো, দুটো কাজ হবে, একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হবে, আর সেকেন্ড তোমরা পরীক্ষাতেও লেখার সময় তোমাদের সুবিধা হবে। তাহলে ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার তোমাদের দিয়ে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।